হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জিওসি এর লেকচার নাম্বার 3, যেখানে আমরা পড়ব যেখানে লেখা আছে হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশনের আগে আমরা পড়েছি, এর আগে আমরা পড়েছি জিওসি এর ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে আমরা কিভাবে কোনটা বেশি অ্যাসিডিক বা কোনটা বেশি বেসিক এগুলো আমরা পড়েছি, বা ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন পড়েছি। আজকে আমরা করব হাইপার কনজুগেশন এবং হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে হাইপার কনজুগেশন ব্যবহার করে আমরা স্টেবিলিটি বা বন্ড লেন্থের ডিফারেন্স বুঝতে পারবো। ঠিক আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। তো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো। হাইপার কনজুগেশন সম্পর্কে আজকে যা যা আমি বলবো সেগুলো সম্পূর্ণ যদি তোমরা দেখে নাও, তাহলে হাইপার কনজুগেশন রিলেটেড কোনো কোশ্চেন তোমরা যে কোনো কোশ্চেন ইজিলি পেরে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক। হাইপার কনজুগেশন হচ্ছে, এর আগে আমরা যেটা পড়েছি ইন্ডাকটিভ এফেক্ট, সেটাও একটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট। তো হাইপার কনজুগেশন হয়ে যাচ্ছে একটা পার্মানেন্ট এফেক্ট। ঠিক আছে, পার্মানেন্ট এফেক্ট মানে এটা কোনো রিএজেন্টের প্রেজেন্সে সৃষ্টি হয় না, এটা অলরেডি থাকে এগুলোর মধ্যে, এটা একটা পার্মানেন্ট এফেক্ট। তো হাইপার কনজুগেশন যে যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে, হাইপার কনজুগেশন দেখা যাবে, প্রথমত দেখা যাবে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, কার্বোক্যাটায়ন। নেক্সট আমরা দেখতে পাবো ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এগুলো ফ্রি রেডিক্যাল মানে বাংলায় হচ্ছে মুক্তমূলক। নেক্সট আমরা দেখতে পাবো অ্যালকিনের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখতে পাবো কার্বো অ্যানায়নের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো কার্বো অ্যানায়ন। ঠিক আছে, একটা দুটো কেস রয়েছে যেখানে আমরা কার্বো অ্যানায়ন দেখতে পাবো। আর কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, ফ্রি রেডিক্যাল মানে কার্বনের মাথায় রেডিক্যাল। ঠিক আছে, অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, কার্বো অ্যানায়ন, এটা হচ্ছে কার্বো অ্যানায়ন। তো এই সব কেসে আমরা এই পার্মানেন্ট এফেক্ট যেটা হাইপার কনজুগেশন, সেটা আমরা অবজার্ভ করতে পারবো, দেখতে পাবো হাইপার কনজুগেশন হবে এই সব ক্ষেত্রে। তো হাইপার কনজুগেশনের যে আরেকটা নামে বৈজ্ঞানিকদের যে যারা এই জিনিসটা আবিষ্কার করেছে, হাইপার কনজুগেশনের আবিষ্কারক বিজ্ঞানীদের নাম অনুসারে এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে বেকার নাথান এফেক্ট। বেকার নাথান এফেক্ট। ঠিক আছে, এটাকে আমরা এই নামেও জানি যে নো বন্ড রেজোন্যান্স। যেখানে আমরা হাইপার কনজুগেশন লক্ষ্য করব, সেখানে আমরা দেখতে পাবো কোনো বন্ড থাকছে না। বন্ডটা মানে যে যে ক্ষেত্রে হচ্ছে হাইপার কনজুগেশন, সেই ক্ষেত্রে বন্ডটা ভেঙে যাচ্ছে, তাহলে সেইখানে এটাকে বলা হয় নো বন্ড রেজোন্যান্স। এই দুটো নামে, আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন, এই নামে আমরা হাইপার কনজুগেশনকে দেখব। তো আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে শুরু করি হাইপার কনজুগেশন। কার্বোক্যাটায়ন বলতে আমরা নিতে পারি এরকম যে CH3CH2 এই কম্পাউন্ডের ক্ষেত্রে প্লাস, এটা একটা কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো হাইপার কনজুগেশন এখানে কিভাবে ঘটে, আমরা ওভারল্যাপ কিভাবে হচ্ছে সেটা দেখে নিই। ঠিক আছে, ওভারল্যাপ, ওভারল্যাপিং অ্যাপ্রোচ বলতে পারি, বা ওভারল্যাপ কিভাবে হচ্ছে। তো এখানে রয়েছে তো এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। এখানে এই কার্বনের হচ্ছে sp3। ঠিক আছে, এই কার্বনের হচ্ছে sp3 আর হাইড্রোজেনের হচ্ছে s। এইটা হচ্ছে ওভারল্যাপিং। এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে সেটা হচ্ছে sp3s ওভারল্যাপিং। ঠিক আছে, তো এখানে ওভারল্যাপ ঘটেছে, তাহলে ওভারল্যাপিং এর ফলে কি হয়েছে, ইলেকট্রন শেয়ার করেছে। এখানে হাইড্রোজেন নিজস্ব একটা ইলেকট্রন শেয়ার করেছে, এখানে কার্বন নিজের একটা ইলেকট্রন শেয়ার করেছে। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি যে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রন কি করবে, যেহেতু এখানে পাশের কার্বনে দেখছে যে এখানে ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে, প্লাস মানে ইলেকট্রনের
ঘাটতি রয়েছে, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এখানে ইলেকট্রন প্রয়োজন, তাহলে এইটার কি হবে, এখানে কনজুগেশন হবে। ঠিক আছে, এইভাবে এখানে একটা কনজুগেশন আমরা দেখতে পাবো। তাহলে এই ইলেকট্রনটা এই ভ্যাকান্ট অরবিটালে কনজুগেশন করবে। তাহলে এখানে যে কনজুগেশনটা আমরা দেখতে পাবো সেটা কি দেখতে পাবো, এই sp3s যেটাকে আমরা বলছি সিগমা বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ড। তাহলে সিগমা টু, সিগমা থেকে আমরা দেখতে পাবো ভ্যাকান্ট পি অরবিটালের ক্ষেত্রে, ভ্যাকান্ট বা ফাঁকা পি। ঠিক আছে, সিগমা টু ভ্যাকান্ট পি, এখানে আমরা এই কনজুগেশনটা দেখতে পাবো। ঠিক আছে, যদি বলে হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কি ধরনের, কার্বো কাটানের ক্ষেত্রে কি ধরনের কনজুগেশন দেখা যায়, তাহলে সিগমা টু ভ্যাকান্ট পি অরবিটাল। এবার আমরা হাইপার কনজুগেশনটা দেখি যে কিভাবে ঘটছে। তো ওই ক্ষেত্রে আমরা দেখব যে কার্বনের যে 3টে হাইড্রোজেন, ঠিক আছে, সিগমা বন্ধনের মাধ্যমে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে প্লাস রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা যাবে যে হাইপার কনজুগেশন হচ্ছে এই যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন কি করেছে, একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন এখানে দ্বারা একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই যে সিগমা বন্ধনের যে ইলেকট্রন, সেটা যদি এইখানে এসে একটা কার্বন কার্বনের মধ্যে বন্ড তৈরি করে, তাহলে কি হবে, এখানে এইচ প্লাস তৈরি হবে। তাহলে হাইপার কনজুগেশন দেখানোর এরকম হচ্ছে দুই দিকে অ্যারো দিয়ে একটা তীর চিহ্নের মতো। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে এইচ প্লাস, এই বন্ডটা রয়েছে, এই বন্ডটা রয়েছে, আর এখানে এই ইলেকট্রন দুটো এখানে দিয়ে একটা ডাবল বন্ড হয়ে গেছে এটা। ঠিক আছে, দিয়ে এটা CH2। ঠিক আছে, আবার আমরা যদি এই হাইড্রোজেনের ইলেকট্রন দুটো এইখান থেকে এইখানে চলে যায়, ঠিক আছে, এইখান থেকে এখানে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো H প্লাস CH, H ডাবল বন্ড CH2। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখতে পাবো এই হাইড্রোজেনের যদি ইলেকট্রন দুটো এইখানে দিয়ে দেয়, তাহলে কি হবে, CH, H ডাবল বন্ড CH2 আর এটা প্লাস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বা নো বন্ড রেজোন্যান্স, নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স, এগুলো হচ্ছে এক একটা নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স। তাহলে 3টে আমরা রেজোন্যান্স স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এই যে হাইপার কনজুগেশন শো করবে, তাহলে কোন ক্ষেত্রে কি কি কন্ডিশন রয়েছে এই হাইপার কনজুগেশন শো করার ক্ষেত্রে, সেটা আমরা এবার দেখব। কন্ডিশন, হাইপার কনজুগেশন শো করার কন্ডিশন, প্রথম যে একটা কন্ডিশন সেটা হবে যে যে আলফা কার্বন আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে, আলফা কার্বন এর হাইব্রিডাইজেশন স্টেট, আলফা কার্বনের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন অবস্থা কি হতে হবে, sp3 হতে হবে, sp3 হতে হবে। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে লিস্ট বা অন্ততপক্ষে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, অ্যাটলিস্ট অন্ততপক্ষে একটা আলফা হাইড্রোজেন আমাদের এখানে থাকতে হবে, তা না হলে হাইপার কনজুগেশন শো হবে না। যেমন আমরা দেখি যদি এখানে যে CH3, 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 CH2 প্লাস, ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে কি, এটা একটা আলফা কার্বন, তাহলে এই আলফা কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন আছে, এই আলফা কার্বনের সঙ্গে আমরা কোনো হাইড্রোজেন দেখতে পাচ্ছি না, তাহলে 0 আলফা H, তাহলে এই 0 আলফা H এর জন্য এই কম্পাউন্ডটা হাইপার কনজুগেশন শো করবে না বা হাইপার কনজুগেশন দেখাবে না। ঠিক আছে, এই দুটো আমাদের কন্ডিশন যে আলফা কার্বনকে sp3 হতে হবে আর অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। নেক্সট আমরা দেখব, আমরা কার্বোকাটানের ক্ষেত্রে দেখলাম কিছু এক্সাম্পল হয়তো দেখে নিই আমরা, যে যদি এরকম থাকে, ঠিক আছে, আগে আমরা দেখে নিই যে আলফা মানে কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বা নো বন্ড রেজোন্যান্স, নাম্বার অফ নো বন্ড, নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স সমান হচ্ছে নাম্বার অফ আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে যে
নাম্বার অফ নো বন্ড রেজোনেন্স বের করার সূত্রই হচ্ছে যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলো নাম্বার অফ নো বন্ড রেজোনেন্স আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো নেক্সট আমরা এখানে যেটা করব কিছু এক্সাম্পল দেখে নিই। A প্লাস ঠিক আছে, এখানে প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কতগুলো আলফা হাইড্রোজেন দেখতে পাচ্ছি? এই যে প্লাস কার্বন, তার পাশের কার্বনে কি আছে, কতগুলো হাইড্রোজেন রয়েছে? তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে রয়েছে 2 আলফা এইচ। তাহলে এটাই হয়ে যাবে দুটো নো বন্ড রেজোন্যান্স। এখানে রয়েছে CH3, এখানে রয়েছে CH3, তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, 6 আলফা হাইড্রোজেন। এখানে তিনটে আমরা দেখতে পাবো, এখানে তিনটে দেখতে পাবো, এখানে তিনটে দেখতে পাবো, তারপর এখানে হচ্ছে 9 আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 6 আলফা হাইড্রোজেন, এখানে 2 আলফা হাইড্রোজেন, এখানে 9 আলফা হাইড্রোজেন। তাহলে নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স হয়ে যাবে 2, নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স হয়ে যাবে 6, নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স হবে 9। এরপরে আমরা যদি দেখি যে ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কিসের ক্ষেত্রে আমরা দেখব? ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে। তাহলে ফ্রি র্যাডিক্যাল হচ্ছে কার্বোক্যাটায়নের মতোই সবকিছুই সেম আমরা দেখতে পাবো এখানে, যে এখানে আমরা কার্বনের সাথে হাইড্রোজেনের 3টে বন্ড, এখানে পি রয়েছে, পি অরবিটাল, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ফ্রি র্যাডিক্যাল বলতে এখানে ডট বলতে একটা ইলেকট্রন রয়েছে কার্বনের ওপর, একটা ইলেকট্রন বলতে এটাকে অড ইলেকট্রন বলা হয়। তাহলে এই অড ইলেকট্রন, এই অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন যদি থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে? হাফ ফিল্ড। তাহলে এখানে যে কনজুগেশনটা হবে সেটা হয়ে যাচ্ছে, এইটা তো থাকবে অবশ্যই sp3 আর s, ঠিক আছে, এই ওভারল্যাপিংটা হচ্ছে sp3s। তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রন এইখানে আসবে, ঠিক আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন শেয়ার হবে, বা এখান থেকে যে কনজুগেশনটা হবে সেটাকে বলছি আমরা সিগমা থেকে হাফ ফিল্ড, সিগমা থেকে হাফ ফিল্ড পি অরবিটাল, ঠিক আছে, হাফ ফিল্ড পি অরবিটাল। তাহলে এখানে কিভাবে হয় আমরা দেখে নিই এবার, যে হাইপার কনজুগেশন দেখব, ঠিক আছে। সি, এখানে রয়েছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CH2, এখানে একটা ডট। তাহলে এখানে যে হাইড্রোজেন রয়েছে আর কার্বন, তার মধ্যে কি দুটো ইলেকট্রন রয়েছে, সিগমা বন্ডেড 2 ইলেকট্রন। তাহলে এখানে আমাদের কি হবে দেখা যাবে, হাইপার কনজুগেশন যদি আমরা দেখি তাহলে এখানে সমবিভাজন হবে বা হোমোলাইটিক ক্লিভেজ, ঠিক আছে। তাহলে এই ডট একটা হাইড্রোজেনের উপর যাবে, এই ডট একটা কার্বনের উপর আসবে। এখানে যদি একটা ডট আসে তাহলে এই ডট আর এই ডট কি করবে? একটা বন্ড তৈরি করে নেবে, ঠিক আছে। তাহলে আমরা দেখাবো এইভাবে যে H ডট ডাবল বন্ড CH2 আর এদিকে H। আবার সেম কেস আমরা যদি এখানে দেখি তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে H ডট CH ডাবল বন্ড CH2। এখানে দেখবো আমরা এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, হোমোলাইটিক ক্লিভেজ বা হোমোলাইটিক বন্ড ডিসোসিয়েশন, এইভাবে এটা। তাহলে এখানে হয়ে যাবে CH, এখানে H ডট ডাবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে, 1 2 3, তার জন্য আমরা 3টে নো বন্ড রেজোন্যান্স দেখতে পেলাম, ঠিক আছে। নাম্বার অফ বন্ড নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এখানে 3, ঠিক আছে, এটাকে আমরা কাউন্ট করব না। এটা এখানে আমরা যেহেতু এর নাম হচ্ছে নো বন্ড রেজোন্যান্সের জন্য এখানে যেহেতু আমরা কোনো বন্ধন দেখতে পাচ্ছি না, এখানে কোনো বন্ধন দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে রয়েছে, তার জন্য আমরা এখানে দেখবো যে এটা হচ্ছে 3টে নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যায় ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে সেম, সমস্ত কিছুই সেম হবে।
এবার আমরা দেখব অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিন, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি দেখা যাবে যে CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, এখানে রয়েছে, এটাকে বলা হয় প্রোপিন অ্যালকিন। তো অ্যালকিনের ক্ষেত্রে কি হয় যে H H H ওভারল্যাপ, ঠিক আছে, তাহলে এখানে যেটা দেখা যাবে ঠিক আছে, এখানে রয়েছে পাই অরবিটাল, এটাকে বলা হয় পাই অরবিটাল। তাহলে পাই অরবিটালের সাথে এই যে সিগমা বন্ড, এটা কিন্তু সেম রয়েছে sp3 s ওভারল্যাপ, sp3 কার্বনের sp3 আর এই H এর s ওভারল্যাপ, তাহলে এই ইলেকট্রন কি হবে এইখানে শিফট করবে, ঠিক আছে, এখানে শেয়ার করবে ইলেকট্রন। তাহলে এখানে যে কনজুগেশনটা হবে সেটা হচ্ছে সিগমা থেকে পাই অরবিটাল, ঠিক আছে, সিগমা পাই কনজুগেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা হাইপার কনজুগেশনটা কিভাবে হবে দেখাই। এখানে আমাদের হাইপার কনজুগেশন হবে এইভাবে যে সি এর সাথে 3টে হাইড্রোজেন আছে, CH ডাবল বন্ড CH2। তাহলে এখানে আমরা দেখব যে এই যে হাইড্রোজেন আর কার্বন দুটো ইলেকট্রন পেয়ার রয়েছে কিসের, সিগমা বন্ধনের, সেই ইলেকট্রন পেয়ার দুটো যদি এইখানে চলে আসে এবং এখানে ডবল বন্ড তৈরি করে, তাহলে কি হবে, এই কার্বনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, একটা হাইড্রোজেন রয়েছে একটা বন্ধন, এখানে দুটো তিনটে আরেকটা চলে আসছে, তাহলে এই কার্বনের কি হচ্ছে 5টা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই 5টা বন্ধন কার্বন শো করে না, কার্বন 4টে বন্ধন দেখায়, মানে চারটে বন্ধন তৈরি করতে পারবে। সেই জন্য কি করবে যে এইখানে যে পাই ইলেকট্রন রয়েছে দুটো, সেই পাই ইলেকট্রন দুটো এইখানে শিফট হয়ে যাবে। তাহলে এটা দেখানো হবে এইরকম ভাবে যে এইচ কি করছে, দুটো ইলেকট্রনই দিয়ে দিচ্ছে, তাহলে এখানে এইচ প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস হয়ে গেল সি ডাবল বন্ড CH, আর এখানে আমরা পাবো CH2 এর মাথায় পাই ইলেকট্রন দুটো এই কার্বনের মাথায় এসেছে, তাহলে এখানে মাইনাস, আর এখানে দুটো হাইড্রোজেন পড়ে আছে। এইরকম আমরা আরো এই হাইড্রোজেনটা যদি এবার শিফট পাই সিগমা বন্ডের ইলেকট্রন দুটো এখানে ডোনেট করে বা এখানে শেয়ার করে, তাহলে কি হবে, এখানে ডবল বন্ড তৈরি হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস CH ডাবল বন্ড CH2 মাইনাস। আবার একটা এই হাইড্রোজেন যদি এবার ইলেকট্রন এখানে দেয়, তাহলে কি হবে, এখানে H প্লাস CH2 মাইনাস, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের হয়ে যাচ্ছে নো বন্ড রেজোন্যান্স স্ট্রাকচারের সংখ্যা হচ্ছে 1 2 আর 3, ঠিক আছে। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এবার যদি আমরা দেখি যে হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, তাহলে হাইপার কনজুগেশনের সাহায্যে আমরা স্টেবিলিটি কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, টু কম্পেয়ার স্টেবিলিটি অফ এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল, স্টেবিলিটি অফ অ্যালকিন। যেমন আমরা যদি দেখি যে CH3 CH2 প্লাস CH3 CH3 প্লাস CH3 CH3 প্লাস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আলফা হাইড্রোজেন রয়েছে 3 আলফা হাইড্রোজেন, তাহলে নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স হচ্ছে 3, এখানে কি রয়েছে, এখানে 3 এখানে 3, তাহলে 6 আলফা হাইড্রোজেন, এখানে যেমন 9 আলফা হাইড্রোজেন, তাহলে স্টেবিলিটি কোনটার বেশি হবে, এইটার স্টেবিলিটি বেশি হবে, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে, তারপরে যদি এইরকম থাকে তাহলে এইটা, ঠিক আছে। তাহলে স্টেবিলিটি অর্ডার হয়ে যাচ্ছে, এটা সব থেকে বেশি স্টেবল, এটা তারপরে এটা, তারপরে এটা।
ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে সেম, যদি আমরা এখানে র্যাডিক্যাল দিয়ে দিই যে এটা হচ্ছে এরকম CH ডট CH3 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 CH2 ডট, তাহলে সেই ক্ষেত্রেও সেম হয়ে যাবে, যেটার স্টেবিলিটি বেশি এটার স্টেবিলিটি কম। এবার যদি আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখি যে CH3 C ডাবল বন্ড CH3 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 তাহলে এখানে আমরা যদি কাউন্ট করি এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কত 3 3 3 3, তাহলে এটাকে সিস্টেমটাকে আমরা ধরছি, এর সাথে যে কার্বন ডাইরেক্টলি যুক্ত রয়েছে তাকে আমরা বলবো আলফা 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 আলফা। ঠিক আছে, এই সিস্টেমের সাথে এই কার্বনের সাথে আর এই কার্বনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে কার্বন সেই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন রয়েছে 12 আলফা হাইড্রোজেন, 3 4 12, এখানে রয়েছে 9 আলফা হাইড্রোজেন আর এখানে রয়েছে 6 আলফা হাইড্রোজেন। তাহলে স্টেবিলিটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এটা সব থেকে বেশি স্টেবল, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। এরপরে যদি আমরা দেখি যে CH3 CH3 H H CH3 CH3 H H CH3 CH3 H H। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও রয়েছে 6 আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছি 6 আলফা হাইড্রোজেন আর এখানেও রয়েছে 6 আলফা হাইড্রোজেন। তাহলে কি করব যে আলফা হাইড্রোজেন যেহেতু সেম হয়ে গেছে, তাহলে আমরা জানি যে সিস আর ট্রান্স, এটা হচ্ছে অপোজিট সাইডে CH3 আর H রয়েছে, তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে ট্রান্স, আর এটা সেম সাইডে রয়েছে CH3, তাহলে এটা হয়ে যাচ্ছে সিস। তাহলে যেহেতু বড় গ্রুপগুলো কি অপোজিট সাইডে রয়েছে, তাই এটা সব থেকে বেশি স্টেবল হবে এর থেকে। ঠিক আছে, সিস আর ট্রান্স, সিস ট্রান্সের মধ্যে ট্রান্স বেশি স্টেবল হবে, ট্রান্সের স্টেবিলিটি গ্রেটার দ্যান সিস। কিন্তু এক্ষেত্রে কি হবে, তাহলে এখানে আমরা দেখব যে এক্ষেত্রে যেটা হয় যে এখানে কি আছে, এর একটা প্লাস আই এফেক্ট রয়েছে, এর একটা প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে এদের মধ্যে সিস ট্রান্সটা বেশি স্টেবল। তাহলে এটা যদি আমরা এ করি, এটা বি, এটা সি, তাহলে ট্রান্সে রয়েছে বি, বি গ্রেটার দ্যান এ। ঠিক আছে, এবার এই সিটা পরে হবে না আগে হবে, সব থেকে বেশি স্টেবল হবে না কম স্টেবল হবে। তাহলে আমরা এটা মনে রাখবো অবশ্যই যে একই কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে, ঠিক আছে, একই কার্বনে এখানে দুটো ডিফারেন্ট কার্বনে রয়েছে, এখানেও দুটো ডিফারেন্ট কার্বনে রয়েছে, এখানে সেম কার্বনে, যদি সেম কার্বনে দুটো প্লাস আই যুক্ত গ্রুপ রয়েছে, ঠিক আছে, তাহলে সেম কার্বনে যখন দুটো মিথাইল থাকবে তাহলে সেটা সব থেকে বেশি স্টেবল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে অর্ডারটা হয়ে যাবে আমাদের এইটা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের অর্ডার। যখন আমরা দেখতে পাবো যে আলফা হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে বা নাম্বার অফ নো বন্ড রেজোন্যান্স সেম হয়ে যাচ্ছে, তখন আমাদের স্টেবিলিটি যোগ করতে হবে। মানে অ্যালকিনের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে সিস ট্রান্সের মধ্যে ট্রান্স বেশি হবে, তারপরে সিস একটু কম হবে, একই কার্বনের সঙ্গে যদি দুটো যুক্ত থাকে তাহলে সেটার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। কোশ্চেনটা আমরা টুকে দিচ্ছি। ঠিক আছে, এই তিনটের মধ্যে আমাদের কোনটার বেশি স্টেবল হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আছে র্যাডিক্যাল, ঠিক আছে, এখানে আছে র্যাডিক্যাল আর এখানে আছে র্যাডিক্যাল। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলো রয়েছে,
এখানে রয়েছে 3টে আর এখানে রয়েছে 2টো, তাহলে 3 2 5, 5 আলফা হাইড্রোজেন। এখানে রয়েছে এখানে 3টে, এখানে 3টে আর এখানে 2টো, 3 3 6 আর 2 8 আলফা হাইড্রোজেন। আর এখানে রয়েছে 2 2 আর এখানে 3, তাহলে 4 7 আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের স্টেবিলিটি হয়ে যাবে এ বি সি এর মধ্যে, বিটা হয়ে যাবে সব থেকে বেশি স্টেবল, তারপরে সি, তারপরে এ। ঠিক আছে, এরপরে আমরা যেটা তুলনা করব সেটা হচ্ছে বন্ড লেন্থ, যে হাইপার কনজুগেশনের ফলে অ্যালকিনের ক্ষেত্রে যেটা দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যে টু কম্পেয়ার বন্ড লেন্থ। এটা আমরা অ্যালকিন নিয়ে নিই, যেটা আমরা করলাম যে CH ডাবল বন্ড CH2। এটার যদি আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি করি তাহলে কি হবে, এখানকার ইলেকট্রন দুটো এখানে আসবে, এই পাই ইলেকট্রন দুটো এখানে আসবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে H প্লাস সি ডাবল বন্ড CH, আর এখানে দুটো বন্ড রয়েছে H আর এখানে H। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত আমরা যদি এটাকে নাম্বারিং করি, যে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে এখানে C3 আর C2। ঠিক আছে, এই বন্ডটা কি দেখলাম, এখানে দেখলাম আমরা সিঙ্গেল বন্ড C2 আর C3, এটা আমরা দেখলাম সিঙ্গেল বন্ড, কিন্তু হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের পর নেক্সট আমরা কি দেখছি যে এটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তার মানে C2 আর C3 আর C2 এর মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, পার্সিয়াল দ্বিবন্ধন দেখা যাচ্ছে। তাহলে আমরা কি জানি যে বন্ড লেন্থের রেসপেক্টে যদি আমরা দেখি, বন্ড লেন্থ অর্ডার, ঠিক আছে, বন্ড লেন্থ অর্ডার কি হবে, বন্ড লেন্থ সব থেকে বড় হবে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে ট্রিপল বন্ড, এর বন্ড লেন্থ আস্তে আস্তে কমতে থাকবে। আর বন্ড এনার্জির ক্ষেত্রে উল্টোটা হবে। ঠিক আছে, তো সিঙ্গেল বন্ড সি এর বন্ড লেন্থ সব থেকে বড় হয়, তাহলে এই ক্ষেত্রে কি, এই যে সিঙ্গেল বন্ডটা রয়েছে এই সিঙ্গেল বন্ডটা কিন্তু পরবর্তীতে দ্বিবন্ধন হয়ে যাচ্ছে। তাহলে দ্বিবন্ধনের কি বন্ধন দৈর্ঘ্যটা ছোট, বন্ড লেন্থটা ছোট, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে C3 আর C2 এর যে বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, অ্যাকচুয়াল যে এক বন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য হওয়ার কথা তার থেকে কম। ঠিক আছে, এটা যে শর্টার। এই C3 আর C2 এই যে বন্ধন দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে বন্ড লেন্থ ইজ শর্টার। কার থেকে, মানে অ্যাকচুয়াল যে সিঙ্গেল বন্ড, অ্যাকচুয়াল যে এক বন্ধন তার থেকে এই C3 C2 বন্ড লেন্থটা একটু ছোট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমরা দেখি যে এখানে কি আছে, দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধনটা গিয়ে কি হচ্ছে, এখানে এক বন্ধন হয়ে যাচ্ছে, মানে হাইপার কনজুগেশন দেখানোর পর এখানে বন্ধন দৈর্ঘ্য এক বন্ধন হয়ে যাচ্ছে, এখানে দ্বিবন্ধন ছিল। দ্বিবন্ধন মানে কি, এখানে C2 আর C1, তাহলে দ্বিবন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা অবশ্যই সিঙ্গেল বন্ডের থেকে ছোট হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু সিঙ্গেল বন্ড চলে আসছে, তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা আমরা বড় দেখতে পাচ্ছি, যে এই ক্ষেত্রে C2 আর C1 বন্ড লেন্থ ইজ লার্জার। ঠিক আছে, লার্জার বা গ্রেটার দেন এক্সপেক্টেড। ঠিক আছে, যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, তার জন্য যে এক্সপেক্ট করছি তাই সেখানে গিয়ে ডাবল বন্ড বা পার্সিয়াল দ্বিবন্ধন আসছে, সেই জন্য কিছুটা ছোট হয়ে যাচ্ছে বন্ধন দৈর্ঘ্য। আর এখানে দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, তাহলে পার্সিয়াল সিঙ্গেল বন্ড ক্যারেক্টার এর মধ্যে রয়েছে, মানে পার্সিয়াল দ্বিবন্ধন রয়েছে, অ্যাকচুয়াল দ্বিবন্ধন নয়, সেই জন্য এই বন্ধনটা দ্বিবন্ধনের থেকে একটু বড় হবে। ঠিক আছে, দেন এক্সপেক্টেড। তো আমার আরেকটা আমরা যেটা দেখবো যে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কি ঘটে। কার্বো অ্যানায়ন হচ্ছে যে CH3 CH2 মাইনাস, তাহলে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে যে CH3 একটা গ্রুপ আর CH2, তাহলে CH3 গ্রুপের কি রয়েছে, প্লাস আই এফেক্ট রয়েছে।
ঠিক আছে, CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে এর কার্বন তো এমনি কম ইলেকট্রোনেগেটিভ, তার উপরে কার্বনের উপরে কি আছে, মাইনাস চার্জ তৈরি হয়েছে, তাহলে মাইনাস মানে কি ইলেকট্রন ডেনসিটি অনেক বেড়ে গেছে, তার উপরে কি ইলেকট্রন দেওয়া হচ্ছে, তাহলে কি এটা ভেরি ভেরি আনস্টেবল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কার্বো অ্যানায়ন হাইপার কনজুগেশন শো করবে না। তাহলে যে ক্ষেত্রে দেখা যায় যেটাকে বলা হয় রিভার্স হাইপার কনজুগেশন, যে কার্বনের সঙ্গে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে এই যে কার্বনের যে দুটো ইলেকট্রন রয়েছে, তাই ইলেকট্রন দুটো কি করবে, কার্বন এইখানে দেবে, তাহলে এখানে দেওয়ার ফলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, সেই জন্য কি হবে যে এই যে ক্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ, এই দুটো ইলেকট্রন নিয়ে এ বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে এটা যেমন ভাবে দেখানো যাবে যে এটা হচ্ছে Cl মাইনাস Cl C Cl ডাবল বন্ড CH2, তাহলে এরকম তিনটে আমরা করতে পারবো। এই ক্লোরিন যদি করে তাহলে এখানে Cl মাইনাস C Cl ডাবল বন্ড CH2, আবার যদি আরেকটা এই ক্লোরিন করে তাহলে আমরা দেখতে পাবো Cl মাইনাস C CH2, এটা নিচের দিকে থাকবে, Cl মাইনাস Cl, ঠিক আছে, তাহলে এখানেও আমরা দেখতে পাবো তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বা নো বন্ড রেজোনেটিং স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি কার্বনের সাথে কোনো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকে তাহলে কি হবে, কার্বনের নেগেটিভ চার্জ বা কার্বন আয়ন যে ইলেকট্রন পেয়ার বা নেগেটিভ চার্জ মানেই দুটো ইলেকট্রন রয়েছে, তাই ইলেকট্রন পেয়ারটা এখানে দান করলে কি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি কি হলে কি হবে, ক্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে ইলেকট্রন দুটো নিয়ে বেরিয়ে যাবে, তার ফলে এখানে আমরা তিনটে ক্লোরিন আছে বলে তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখতে পাবো, এটা 2 এটা 3। তো এখানেই আমাদের এই ক্লাসটা শেষ করছি, তোমরা হাইপার কনজুগেশনটা খুব ভালো করে দেখে নাও আর পড়াশোনা করতে থাকো।